1967 সালে ঘটে একটি যুদ্ধ। সম্মিলিত আরব দেশগুলোর বিপরীতে একাই যুদ্ধ করে ইসরায়েল। 6 ডে ওয়ার নামে পরিচিত 6 দিনের এই যুদ্ধে শোচনীয় পরাজয় ঘটে আরব দেশগুলোর। ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকার এক বিশাল অঞ্চল দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিন থেকে বিতাড়িত বিশাল সংখ্যক শরণার্থীকে লেবাননে জায়গা দিতে গড়ে ওঠে কিছু শরণার্থী শিবির। সেই শরণার্থী শিবির থেকেই ফিলিস্তিনকে স্বাধীন করতে গড়ে ওঠে কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী। তারা লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে। ধর্মীয়ভাবে চরম বিভক্ত একটি দেশ লেবানন। ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যকার তীব্র মতপার্থক্য এবং বৈষম্যমূলক কিছু ঘটনাকে কেন্দ্র করে 1975 সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। ইসরায়েল লেবাননের মধ্যকার এই বিভক্তির সুযোগ নেবার চেষ্টা করে। লেবাননে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর 1978 সালে পূর্বশত্রুতার জেরে লেবাননে প্রথম হামলা চালায় ইসরায়েল। 1978 সালের 14 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন লিটানি নামে দক্ষিণ লেবাননে একটি বড় আক্রমণ শুরু করে। এর 2 দিন আগে ইসরায়েলের উপকূলে এক হামলায় 37 জন ইসরায়েলি নিহত হওয়ার জের ধরে এই আক্রমণ চালানো হয়। লেবাননে গৃহযুদ্ধ চলাকালীন দেশটিতে শিয়াদের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর উত্থান হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। ইরানের রেভলিউশনারি গার্ডের ছত্রছায়ায় গড়ে ওঠে হেজবুল্লাহ। হেজবুল্লাহ সৃষ্টির পর লেবানন ইসরায়েলের সম্পর্কের সমীকরণ অনেকটাই পাল্টে যায়। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে হেজবুল্লাহ। 1985 সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে হেজবুল্লাহ। হেজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। সংগঠনটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লক নামে একটি রাজনৈতিক শাখাও রয়েছে। এটি ইরান ও সিরিয়া থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন পায় এবং তাদের সামরিক পক্ষকে আরব ও মুসলিম বিশ্বের একটি প্রতিরোধের আন্দোলন হিসেবে গণ্য করা হয়। ব্যাপক বিতর্কের মধ্যেও হেজবুল্লাহ 1992 সালের নির্বাচনে অংশ নিয়ে 8টি আসনে জয়লাভ করে। তাদের উত্থানে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে ইসরায়েল। হেজবুল্লাহর ক্রমবর্ধমান চাপের মুখে 2000 সালে দখলকৃত উত্তর লেবানন থেকে পুরোপুরি সেনা সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল। একই সঙ্গে প্রথমবারের মতো দেশটি থেকে ইসরায়েলিদের হটাতে সক্ষম হওয়ায় লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্স হয়ে ওঠে হেজবুল্লাহ। সাল 2006 .105 নামের সীমান্ত থেকে 2 ইসরায়েলি সেনাকে বন্দী করে হেজবুল্লাহ। ফলে হেজবুল্লাহকে উৎখাতের উদ্দেশ্যে পুনরায় লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালায় ইসরায়েল। বিপত্তি বাধে ঠিক তখনই, কারণ হেজবুল্লাহর ব্যাপারটা এবার অনেকটাই ভিন্ন। ইসরায়েলি নৌবহর লেবাননের উপকূল অবরোধ করে বসে এবং অত্যাধুনিক মার্কাবা ব্যাটল ট্যাঙ্ক দক্ষিণ গিরিখাতে প্রবেশ করে। হিজবুল্লাহর পাল্টা হামলায় 13টি ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস হলে ইসরায়েল পিছু হটে। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে ইসরায়েল পূর্ণ শক্তিতে যুদ্ধ নামে 12 জুলাই। 10,000 ইসরায়েলি সৈন্য এ যুদ্ধে অংশ নেয়। কিন্তু কি পরিণতি হয়েছিল সেই যুদ্ধে? এটা সেই ইসরায়েল যে একা আরব দেশগুলোকে 4 বার শোচনীয়ভাবে পরাজিত করে, এমনকি মিশর, সিরিয়া, ইরাক ও জর্ডানের সম্মিলিত জোটকে মাত্র 6 দিনে পঙ্গু করে দেয়। লেবাননে সেই ইসরায়েল হোঁচট খায় শুরুতেই, তাও এক আধা সামরিক বাহিনীর কাছে। টানা 1 মাস যুদ্ধ চলার পর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মনোবল ভেঙে যায়। অবশেষে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধে ইসরায়েলের 120-এরও অধিক সেনা প্রাণ হারায়। 20 থেকে 22টি মার্কাবা ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস হয়। হিজবুল্লাহর 250 জন সৈন্য প্রাণ হারায়। তবে এত কিছুর ভেতর সবচেয়ে অভাবনীয় বিষয় হলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। একটি প্রতিরোধকারী দলের কাছে এত উন্নত মানের ক্ষেপণাস্ত্র থাকতে পারে তা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। যুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় সাফল্য ইসরায়েলের রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সরকারের গঠিত উইনোগ্রাড কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে 2006 সালের যুদ্ধকে ব্যর্থ হিসেবে উল্লেখ করে। হেজবুল্লাহর নাম শুনলে হাসান নাসরুল্লাহর নামও শোনার কথা, কিন্তু কে এই হাসান নাসরুল্লাহ? হাসান নাসরুল্লাহ একজন শিয়া ধর্মপ্রচারক। 1992 সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্বে আছেন তিনি। গোষ্ঠীটিকে একটি সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে হাসান নাসরুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের শুরু 1981 সালে। সে বছর খামেনিকে ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে লেবাননে নিয়োগ দিয়েছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তবে বহু বছর ধরে জনসমক্ষে আসেন না নাসরাল্লাহ। ধারণা করা হয় ইসরায়েলের হত্যা চেষ্টার কারণে লোকচক্ষুর অন্তরালে আছেন তিনি। তবে হেজবুল্লাহর সদস্যদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। প্রতি সপ্তাহে টেলিভিশনে তার ভাষণ প্রচার করা হয়। হেজবুল্লাহ ঠিক কতটা শক্তিশালী? হেজবুল্লাহর যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তা অনেক দেশের সামরিক বাহিনীর কাছেও নেই। তাই হেজবুল্লাহ দেশবিহীন একটি সামরিক বাহিনী হিসেবে পরিচিত। হেজবুল্লাহর যোদ্ধারা সুপ্রশিক্ষিত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে লেবানন সরকারের পূর্ণ সমর্থনে হেজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে। ধারণা করা হয় হেজবুল্লাহর মোট সেনা সদস্য 1 লাখেরও কিছু বেশি। সেখানে ইসরায়েলের সেনা সংখ্যা 1,70,000।
হিজবুল্লাহর কাছে রয়েছে নিজস্ব আর্টিলারি সিস্টেম, রাশিয়ান আধুনিক T-55, T-64, T-72 ট্যাঙ্ক, প্রচুর পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ মিসাইল, সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার মিসাইল ও রাডার সিস্টেম। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ধারণা, হিজবুল্লাহর কাছে 1,30,000 রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের জন্য সত্যিই আতঙ্কের। এছাড়া তাদের হাতে বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম এমন গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর। সম্প্রতি তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে হিজবুল্লাহর কাছে প্রায় 40,000 স্বল্পপাল্লার রকেট, ইরানের তৈরি 80,000 মধ্যপাল্লার ফজর 3 ও ফজর 5 রকেট এবং 30,000 দূরপাল্লার জেলজেল রকেট ও ফাতে 110 ক্ষেপণাস্ত্র রয়েছে। 7 অক্টোবর হামাস